হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্যাড বয়েজ রাইড অর ডাই হলিউডের এই অ্যাকশন মুভিটা কিছুদিন আগে রিলিজ হয়েছে। কাহিনীটা হলো আমেরিকান পুলিশের একজন ক্যাপ্টেন গ্যাংস্টারদের হাতে মারা যাওয়ার বেশ কয়েক বছর পর হঠাৎ জানা যায় সেই ক্যাপ্টেন নাকি বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ছিল। কিন্তু এই ব্যাপারটা তার টিমের দুজন অফিসার মানতে চায় না। তাদের বিশ্বাস ছিল যে ক্যাপ্টেন কোনো অনৈতিক কাজ করতেই পারে না। তবে দুর্ভাগ্যবশত কেউই তাদের সাপোর্ট না করায় তারা দুজনেই ক্যাপ্টেনকে নির্দোষ প্রমাণ করার মিশনে নেমে পড়ে। এরপর তাদের সামনে একের পর এক এমন সব রহস্য ফাঁস হতে থাকে যেগুলো কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু কি ছিল সেই রহস্য? তার মানে কি আসলেই সেই ক্যাপ্টেন করাপ্টেড ছিল নাকি অন্য কিছু? চলুন আর এক্সাইটমেন্ট না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার মাইক এবং মার্কোসকে দেখতে পাই। তারা মিয়ামি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার এবং বেস্ট ফ্রেন্ডও ছিল। তো সেদিন তারা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। মাইক এত দ্রুত ড্রাইভ করছিল যে মার্কোস বেচারার অবস্থা খারাপ হয়ে যায়। তারপরেও সে তাড়াহুড়ো করে একটা বিয়ের ভেন্যুতে গিয়ে পৌঁছায়, কারণ সেদিন আসলে মাইকের বিয়ে ছিল, তাই আসলে তার এত তাড়া। তো এরপর ধুমধাম করে মাইক আর ক্রিস্টিনের বিয়ে হয়ে যায় এবং রাতে তাদের বাড়িতে একটা পার্টি দেওয়া হয়, যেখানে আমরা মাইকের কলিগ এবং বন্ধু রিটাকে দেখতে পাই। রিটা তার বয়ফ্রেন্ড লাকিকে নিয়ে সেখানে গিয়েছিল। লাকি একজন পলিটিশিয়ান। এছাড়াও আরও অনেকেই বিয়েতে উপস্থিত ছিল এবং সবাই অনেক আনন্দ করছিল। এরই মাঝে হঠাৎ মার্কোসের হার্ট অ্যাটাক হয়। সে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। সেটা দেখে মাইক সব ফেলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। মার্কোস যখন অজ্ঞান হয়ে যাচ্ছিল তখনই তার সামনে একটা কল্পনা আসে। সে দেখতে পায় একটা জনশূন্য আইল্যান্ডে গাছের উপর একটা পাখি বসে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন হাওয়ার্ড। বলে রাখি, হাওয়ার্ড হচ্ছে মাইকদের এক্স লিডার, যাকে মূলত গ্যাংস্টাররা খুন করেছে। তো মার্কোসকে দেখে হাওয়ার্ড এগিয়ে এসে তার কানে কানে কিছু একটা বলে। সেটা দেখে মার্কোস খুশি হয়ে যায় আর তখনই তার জ্ঞান ফিরে আসে। এদিকে মাইক তাকে পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল, তাই সে চুপিসারে রুম থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। এমন সময় মাইকের ঘুম ভেঙে গেলে সে দেখে মার্কোস বেডে নেই। সে দ্রুত বাইরে বেরিয়ে দেখে সে ছাদের দিকে যাচ্ছে। সে দৌড়ে চলে যায় মার্কোসকে আটকানোর জন্য। সেখানে গিয়ে দেখে মার্কোস ছাদের কার্নিশে উঠে রিল্যাক্সে দাঁড়িয়ে আছে। সেটা দেখে মাইক খুব ভয় পেয়ে যায়। তখন জানা যায় মার্কোস গত 7 দিন ধরেই অজ্ঞান ছিল। তো মাইক তাকে নিচে নামতে বলে, কিন্তু মার্কোস শোনে না। সে উল্টো বলে যে সে এখন মৃত্যুকে ভয় পায় না, সে অমর হয়ে গিয়েছে। তখন মাইক ভাবে তার বন্ধু হয়তো পাগল হয়ে গিয়েছে, তাই সে বুঝিয়ে শুনিয়ে মার্কোসকে নিচে নামায়। কিন্তু তখনও মার্কোস অদ্ভুত সব কথা বলে যাচ্ছিল। সে মাইককে বলে একটা বড় তুফান আসতে চলেছে, কিন্তু ভয় পেলে চলবে না। মাইক তার কথার মাথামুন্ডু কিছুই বোঝে না। এরপর সে মার্কোসকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। সেই রাতে মাইক ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তার চোখের সামনে অতীতের কিছু ভয়ঙ্কর স্মৃতি ভেসে উঠছিল। আসলে ক্রিস্টিনের আগেও মাইক একজনকে বিয়ে করেছিল। এমি নামে তাদের একটা ছেলেও আছে। এমি একটা সময় কার্টেল নামের এক ড্রাগ ডিলারের সাথে জড়িয়ে পড়ে। তখন তাকে ধরার দায়িত্ব পড়েছিল মাইকেরই উপর। মাইক সেদিন ছেলে হিসেবে এমিকে কোনো ছাড় দেয়নি, তাকে সে জেলে ঢুকিয়ে দেয়। কার্টেল তখন মাইককে ভয় দেখিয়ে এমিকে বের করার প্ল্যান বানায়। তার লোকেরা মাইকের সামনেই ক্যাপ্টেন হাওয়ার্ডকে মেরে ফেলে। আর সেই দুর্ঘটনার জন্য মাইক আজও নিজেকে দোষী মনে করে। তাই পুরনো স্মৃতিগুলো মনে পড়লেই তার প্যানিক অ্যাটাক শুরু হয়। তো পরদিন সকালে সে একটা নিউজের মাধ্যমে জানতে পারে ক্যাপ্টেন হাওয়ার্ড নাকি কার্টেলের সাথে জড়িত ছিল। মাইক তখন খুব রেগে যায়, কারণ হাওয়ার্ড খুবই সৎ এবং নিষ্ঠাবান মানুষ ছিল। সে তৎক্ষণাৎ অফিসে গিয়ে দেখে সবাই হাওয়ার্ডের বিষয়টা নিয়ে মিটিং করছে। সেখান থেকে মাইক জানতে পারে কার্টেলের অ্যাকাউন্ট থেকে প্রায় $20 মিলিয়ন ট্রান্সফার করা হয়েছে হাওয়ার্ডের অ্যাকাউন্টে। তাই পুলিশরা ধরে নেয় হাওয়ার্ড অপরাধী। আর এই কেসে তদারকি করছিল পলিটিশিয়ান লাকি। তো মাইক তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে হাওয়ার্ড কখনোই এমন কাজ করতে পারে না। কিন্তু সব প্রমাণ হাওয়ার্ডের বিরুদ্ধে থাকায় তার কথা কেউ মানে না, এমনকি অফিসার রিটাও না। এমন সময় হাওয়ার্ডের মেয়ে জুডি সেখানে হাজির হয়। সে একজন মার্শাল ছিল এবং এই কেসের তদন্তেও যুক্ত ছিল। মাইক তাকে আশ্বস্ত করে যে সে হাওয়ার্ডকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে। জুডিরও তার বাবার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল, তবে সে মাইকের কথায় পাত্তা দেয় না, কারণ হাওয়ার্ডের মৃত্যুর জন্য আজও সে মাইককেই দায়ী মনে করে। তখন মাইক আর কোনো উপায় না পেয়ে মার্কোসকে নিয়ে তার ছেলে অ্যামির কাছে যায়। অ্যামির কাছ থেকে তারা জানতে পারে হাওয়ার্ড আসলে কার্টেলের সাথে জড়িত ছিল না, তাকে ফাঁসানো হয়েছে। আর এই কাজটা কে করেছে সেটাও অ্যামি জানতো। সে একবার লোকটাকে দেখেছিল, কিন্তু তার নাম জানতো না। সে মাইককে সতর্ক করে দেয় যে তাদের টিমে অনেক মুখোশধারী মির্জাফর আছে যারা কার্টেলের সাথে জড়িত। এদিকে আমরা জেমসকে দেখতে পাই, যে কিনা হাওয়ার্ডকে করাপ্টেড অফিসার হিসেবে দেখানোর জন্য এই মিথ্যা ঘটনা সাজিয়েছে। আসলে জেমস কার্টেলের পার্টনার ছিল, আর হাওয়ার্ড সেটা জেনে গিয়েছিল। তার বিরুদ্ধে অনেক প্রমাণও ছিল হাওয়ার্ডের কাছে। তাই জেমস তার পরিচিত এক ব্যাংকারকে ভয় দেখিয়ে কার্টেলের নামে হাওয়ার্ডের অ্যাকাউন্টে ওই $20 মিলিয়ন ট্রান্সফার করায়। আর ট্রানজ্যাকশনের ডেটগুলো হাওয়ার্ডের জীবিত থাকাকালীন সময় দেয়, যাতে কেউ সন্দেহ না করে।
কাজ শেষ হলে জেমস ওই ব্যাংকার সহ তার সঙ্গীদেরকেও মেরে ফেলে, যাতে কোনো প্রমাণ পাওয়া না যায়। এরপর সে চলে যায় তার বিরুদ্ধে থাকা প্রমাণগুলো খুঁজতে, কিন্তু হাওয়ার্ডের অফিসিয়াল কম্পিউটার থেকে তারা কোনো ইনফরমেশন পায় না। বাকি ছিল তার পার্সোনাল ল্যাপটপ। তারা সেই ল্যাপটপের পাসওয়ার্ড হ্যাক করে সেটা ওপেন করার সাথে সাথেই একটা ডকুমেন্ট অটোমেটিক্যালি ট্রান্সফার হতে শুরু করে। সেটা দেখে জেমস খুব অবাক হয়। তারা কোনোভাবেই প্রসেসটা বন্ধ করতে পারছিল না, তাই তারা এটা খুঁজতে শুরু করে যে ওই ডকুমেন্টটা কার কাছে ট্রান্সফার হচ্ছে। এমন সময় দেখা যায় মাইক এবং মার্কোসের ফোনে একই সাথে একটা মেসেজ আসে। মেসেজটা ওপেন করলে তারা হাওয়ার্ডের একটা ভিডিও দেখতে পায়। ভিডিওটা হাওয়ার্ডই বানিয়েছিল আর এমনভাবে সেভ করে রেখেছিল যাতে অন্য কেউ তার ল্যাপটপ অ্যাক্সেস করলেই সেটা মাইকদের কাছে পৌঁছে যায়। তো সেই ভিডিওতে হাওয়ার্ড জানিয়েছে যে তাদের টিমেই কার্টেলের লোক আছে, তাই তারা যেন কাউকে বিশ্বাস না করে। ক্যাপ্টেন তাদেরকে একটা স্পেশাল মিশনের কথা বলে আর জানিয়ে দেয় মিশনের বাকি ক্লু ফিচার নামের একজনের কাছে পাওয়া যাবে। ফিচার মূলত একজন চোর, জেল থেকে ছাড়া পেয়ে এখন একটা বার চালায়। তো মাইকরা তখন ফিচারের সাথে দেখা করতে চলে যায়। এদিকে জেমসরা ততক্ষণে মাইকদের তথ্য বের করে তাদের উপর নজর রাখতে শুরু করেছিল। অন্যদিকে মাইকরা ফিচারের কাছে গিয়ে হাওয়ার্ডের মিশনের ব্যাপারে জিজ্ঞেস করে। ফিচার প্রথমে তাদের কিছুই বলতে চাচ্ছিল না। এরপর যখন মার্কোস গান বের করে তাকে ভয় দেখায়, তখন সে বলে মিশনের ক্লু দেওয়ালে আছে। এরপর সে আর কিছু বলার আগেই হঠাৎ কেউ একজন গুলি করে তাকে মেরে ফেলে। সেটা দেখে মাইকরা হতবাক হয়ে যায়। এরই মাঝে জেমসের লোকেরা তাদের উপর অ্যাটাক করে। মাইকরাও তখন তাদের উপর পাল্টা অ্যাটাক করে। মার্কোস তাদেরকে ধাওয়া করতে করতে রাস্তায় বেরিয়ে আসে। একটা পর্যায়ে সে একটা গাড়ির বনেটের উপরে উঠে ওই লোকগুলোকে তাড়া করতে থাকে। মাইক তখন ভয় পাচ্ছিল যে মার্কোসের অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, কিন্তু মার্কোসের কোনো ভয়ই ছিল না, কারণ সে তো নিজেকে অমর ভাবত। এমন সময় হঠাৎ মাইকের প্যানিক অ্যাটাক শুরু হয়। সে পুরো ব্ল্যাক আউট হয়ে যায়। ঠিক সেই সময় জেমস চলে আসে তাকে গাড়ি চাপা দেওয়ার জন্য। তবে সৌভাগ্যবশত মার্কোস গিয়ে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু গাড়ির ভিতরে আসলে কে ছিল সেটা তারা দেখতে পায় না। তো এরপর তারা তাদের টিমকে খবর দিলে সবাই সেখানে পৌঁছে যায়। তখন রিটা এসে মাইকদের জিজ্ঞেস করে যে তারা ফিচারের কাছে কিভাবে পৌঁছালো। মাইক তখন মিথ্যা করে বলে যে তারা খবর পেয়েছিল ফিচার জেল থেকে ছাড়া পেয়েই অবৈধ কাজকর্ম শুরু করেছে, তাই চেক করতে এসেছিল তারা। এরপর সে রিটাকে জিজ্ঞেস করে যে তারও কি হাওয়ার্ডকে দোষী মনে হয় কিনা। তখন রিটা বলে সেও চাচ্ছে হাওয়ার্ড নির্দোষ প্রমাণিত হোক, কিন্তু আইনের চোখে তো সে এখন অপরাধী। তখন মাইক তাকে বোঝানোর চেষ্টা করে যে হাওয়ার্ড যদি সত্যিই দোষী হতো তাহলে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ওই টাকা ট্রান্সফার করার মতো ভুল করতো না। নিশ্চয়ই তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। তখন রিটা সেই লোকটার নাম জানতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত মাইকরা তো তার নামই জানে না। তাই রিটা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর অফিসার ডনি এসে মাইকদের জানায় যে সেখানকার সব ক্যামেরাগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, তাই কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এমন সময় অফিসার নিকোল তাদেরকে ডাক দেয়। সে বাড়ির দেওয়ালগুলোর ছবি তুলছিল। তখন হঠাৎ একটা অদ্ভুত কিউআর কোড চোখে পড়ে তার। সেটা দেখে মাইকের মনে সন্দেহ জাগে, তাই সে মার্কোস, ডনি আর নিকোলকে নিয়ে আড়ালে চলে যায়। এরপর তারা ওই কিউআর কোডটা স্ক্যান করলে হাওয়ার্ডের আরও একটা ভিডিও পায়। সেই ভিডিও থেকে তারা জানতে পারে যে হাওয়ার্ড অনেকদিন ধরে কার্টেলের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল। একটা পর্যায়ে সে জেনে যায় ডিপার্টমেন্টের অনেকেই কার্টেলের সাথে জড়িত, কিন্তু ওই লোকগুলো আসলে কারা সেটা বের করার আগেই তাকে তদন্ত বন্ধ করার অর্ডার দেওয়া হয়। তখন সে দুজন রিটায়ার্ড পুলিশের সাহায্য নেয়। তারা হাওয়ার্ডের হয়ে ইনফরমেশন জোগাড় করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হাওয়ার্ডের মৃত্যুর আগের সপ্তাহে তারাও কার অ্যাক্সিডেন্টে মারা যায়। বলাই বাহুল্য যে এই অ্যাক্সিডেন্টটাও কারো প্ল্যানিং ছিল কিনা। হাওয়ার্ড এখানে এটাও জানায় যে 2003 সালে সে কার্টেলের 324 পাউন্ড ড্রাগ জব্দ করেছিল। সেই ডকুমেন্টগুলো তার লকারে লুকিয়ে রাখা আছে, কেউই এই ব্যাপারে জানে না। সে খুব ভালো করেই জানতো যে কার্টেল ওই ডকুমেন্টের খোঁজে অবশ্যই আসবে, আর মাইকদেরকে ঠিক তখনই তাকে শেষ করতে হবে। মাইক তখন ডনি আর নিকোলকে ওই ডকুমেন্টগুলো খুঁজে বের করতে বলে, আর তাদেরকে সতর্ক করে দেয় যে এই ব্যাপারে যেন আর অন্য কেউ না জানতে পারে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই জেলের কয়েকজন কয়েদি মাইকের ছেলে অ্যামিকে মারার চেষ্টা করছে। আসলে মাইকরা সেদিন অ্যামির সাথে কথা বলার সময় দূর থেকে জেমসের এক লোক সেগুলো শুনে ফেলে, তাই জেমসের কথাতেই তারা অ্যামিকে মারার চেষ্টা করে। তবে সৌভাগ্যবশত গার্ডরা এসে তাকে বাঁচিয়ে নেয়। মাইক খবরটা পেয়ে তৎক্ষণাৎ রিটা আর লাকিকে ব্যাপারটা জানায়। সাথে এটাও জানায় যে অ্যামি সেই লোকটাকে চিনে যে হাওয়ার্ডকে ফাঁসিয়েছে, তাই সে অ্যামিকে মিয়ামি শিফট করতে চাচ্ছিল যাতে অ্যামি তাদের সাহায্য করতে পারে। কিন্তু রিটারা টেনশনে ছিল যে অ্যামিকে বিশ্বাস করা উচিত হবে কিনা, কারণ সে নিজেও তো ড্রাগ ডিলার ছিল। তবে মাইকের কনফিডেন্স দেখে লাকি হায়ার অথরিটির সাথে কথা বলতে রাজি হয়, আর এই কাজের সম্পূর্ণ দায়িত্ব মাইক আর মার্কোসকে দিয়ে দেয়। সেটা শুনে মাইক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তো পরদিন অথরিটির পারমিশন পেয়ে মাইক আর মার্কোস গিয়ে অ্যামিকে নিয়ে মিয়ামির উদ্দেশ্যে রওনা হয়। তাদের সাথে জেলের আরও কয়েকজন পুলিশ ছিল। প্রোটোকল অনুযায়ী তাদের কাছে মাইকদের অফিসিয়াল পিস্তলগুলো জমা দিতে হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরই মাঝে হঠাৎ মার্কোসের মনে কেন যেন সন্দেহ জাগে। সে উঠে ককপিটের দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই ভেতর থেকে জেমস বের হয়ে তার উপর অ্যাটাক করে।
মাইকরা বুঝতেও পারেনি জেমস কিভাবে সেখানে পৌঁছালো। এমনকি ইতোমধ্যেই সে পাইলটকেও মেরে ফেলেছিল, আর মারার আগে তাকে দিয়ে হেডকোয়ার্টারে তথ্য পাঠিয়েছিল যে মাইক এবং মার্কস সবাইকে মেরে এমিকে নিয়ে ফারার হয়ে যাচ্ছে। আসলে জেমসের প্ল্যান হলো সে এমিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে আর দোষটা মাইকদের ঘাড়ে চাপিয়ে দেবে। এবং মাইকদের কাছে যেহেতু কোনো হাতিয়ার নেই, তাই তারা তো তাকে বাধাও দিতে পারবে না। কিন্তু তার জানা ছিল না যে সে কাদের সাথে পাঙ্গা নিচ্ছে। হাতিয়ার নেই তো কি হয়েছে, হাত তো আছে। সেটা দিয়ে মাইকরা জেমসদের ধোলাই করতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়, সবার মুখে মাস্ক থাকার কারণে মাইকরা কারো চেহারা দেখতে পায় না। একটা পর্যায়ে জেমস এমির লকআপে শিকল বেঁধে নিচে ঝাঁপ দেয়। তখনই মাইক গিয়ে সেটা ধরে বসে, কিন্তু তার একার পক্ষে সেটা সামলানো সম্ভব ছিল না। এদিকে প্লেনটাও ক্র্যাশ হতে শুরু করেছিল। তখন মার্কস খুব কষ্টে লকআপের চাবিটা খুঁজে এনে মাইককে দেয়, আর মাইক তালা খুলে এমিকে বের করে আনে। আর এর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ক্র্যাশ হয়ে যায়। তবে সেটা একটা লেকের ভিতর গিয়ে পড়াতে সবাই বেঁচে যায়। এরপর এমি সেখান থেকে যেতে শুরু করে। তখন মাইক তাকে বাধা দেয়, কারণ তাদের এখন এমিকে প্রয়োজন। এমিও তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় যে তাদের ফোনগুলো ফেলে দিতে হবে। তাই মাইকরা ফোনগুলো ফেলে এমির পেছন পেছন হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা গড়িয়ে যায়, তাই রাতটা তারা জঙ্গলেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে মাইক এমির কাছে ক্ষমা চায়, কারণ তার কারণেই তো এমিকে এতদিন জেলের অত্যাচার ভোগ করতে হয়েছে। আসলে এমি নিজে থেকেই অপরাধ জগতে আসেনি, তার মা কার্টেলের সাথে জড়িত ছিল এবং সে এমিকে এই জগতে টেনে এনেছে। ফলস্বরূপ তার মাকে জীবন দিতে হয় আর এমির জায়গা হয় জেলে। তবে মাইকের কাজ নিয়ে এমির কোনো আক্ষেপ ছিল না, কারণ সে জানতো তার বাবা শুধু নিজের পেশাগত দায়িত্ব পালন করছে। এদিকে হাওয়ার্ডের মেয়ে জুডি মাইকদের পালানোর খবর পেয়ে ভীষণ ক্ষেপে যায়। তখন রিটা গিয়ে তাকে বোঝায় মাইকদের মতো সৎ অফিসারদের পক্ষে এমনটা করা সম্ভব নয়। জুডিও সেটাই মানত, কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য তো একজন বাবা সবকিছুই করতে পারে, তাই সে পুরোপুরি মাইকের উপর ভরসা করতে পারছিল না। এদিকে সকাল হলে মাইকরা আবারও সামনের দিকে এগুতে শুরু করে। বেশ কিছু দূর গিয়ে তারা একটা ক্যাম্প দেখতে পায়। সেখানে দড়িতে কাপড় চোপড় ঝোলানো দেখে মাইক আর মার্কস তাদের ড্রেসগুলো পাল্টে নেয়, আর এমি চলে যায় গাড়ির খোঁজে। এরই মাঝে ক্যাম্পের লোকদের হাতে মাইকরা দুজন ধরা পড়ে যায়। লোকগুলো মাইকদের চোর মনে করে তাদের দিয়ে জাস্টিন বিবারের গান গাওয়াতে শুরু করে। আমি নিশ্চিত এরা বাংলাদেশের ফলোয়ার্স, তাই তারা ডাকাতদের শাস্তি দেওয়ার আইডিয়াটা আমাদের থেকে কপি করেছে। আর এই আইডিয়ার চক্করে মাইক আর মার্কস বেচারা পুরোপুরি ফেসে গিয়েছিল। তবে সৌভাগ্যবশত লোকগুলো তাদেরকে নোরা ফাতেহির গানে ডান্স করানোর আগেই এমি গাড়ি নিয়ে এসে তাদেরকে উঠিয়ে পালিয়ে যায়। তবে শহরে পৌঁছানো মাত্রই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। ঘটনাক্রমে সেখানে মাইকের পরিচিত একটা ক্লাব ছিল, তাই তারা সেখানে গিয়ে ক্লাবের মালিককে তাদের জন্য কিছু পোশাক, একটা গাড়ি, ফোন আর পিস্তল জোগাড় করে দিতে বলে। মালিক মেয়েটা রাজি হয় ঠিকই, তবে তার বদলে মাইকের সাথে সময় কাটাতে চায়। সেটা শুনে মাইক রেগে সেখান থেকে উঠে যেতে গেলেই মেয়েটা তাদের আটকে দেয়। তখন মাইকরা জানতে পারে জেমস তাদেরকে খুঁজে দেওয়ার জন্য 5 মিলিয়নের পুরস্কার ঘোষণা করেছে, তাই সময় কাটানোর অজুহাতে মালিক মেয়েটা তাদেরকে আটকে রাখতে চাচ্ছিল। এমন সময় অন্য একটা গ্রুপ এসে মাইকদের ধরে নিয়ে যায়। তারা বেশি পাওয়ারফুল হয় মালিক মেয়েটা আর বাধা দেয় না। তবে মাইকদের নিয়ে সেখান থেকে বেরোনোর সাথে সাথেই আরেকটা গ্রুপ এসে প্রথম গ্রুপের উপর অ্যাটাক করে। তাদের গুলিতে প্রথম গ্রুপের সবাই মারা যায়। মাইকরা তখন তাদের হাতিয়ারগুলো নিয়ে ফাইট শুরু করে। আসলে $5 মিলিয়ন লোভে সবাই মাইকদেরকে ধরার জন্য পাগল হয়ে গিয়েছিল। এসব দেখে এমি ভাবে সে হয়তো জেলেই বেশি সেফ ছিল। অনেক কষ্টে মাইকরা একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন ওই গুন্ডারা গাড়িতে পেট্রোল বোম মেরে দেয়। তবুও মাইক হার মানে না, ওই আগুন লাগা গাড়ি নিয়েই পালাতে শুরু করে। দেখতে দেখতে পুরো গাড়িতে আগুন লেগে যায়। এমি তখন আর কোনো উপায় না পেয়ে পেছনের দরজা ভেঙে বেরোতে গিয়ে দেখে জুডি গাড়ি নিয়ে তাদেরকে ফলো করছে। এইটুকুই মনে হয় বাকি ছিল, তাই মাইকরা বুঝে উঠতে পারছিল না তারা কি করবে। গাড়ি থেকে বের হওয়া ছাড়াও আর কোনো উপায় ছিল না, যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। তাই বাধ্য হয়ে তারা তিনজনই গাড়ি থেকে ঝাঁপ দেয় আর গাড়িটার সাথে সাথেই ব্লাস্ট হয়ে যায়। এরপর তারা কোনো মতে সেখান থেকে উঠে আবারও পালাতে শুরু করে। সৌভাগ্যবশত আগুনের ঝলকানির কারণে জুডি আর তাদেরকে দেখতে পায় না। তো সেখান থেকে পালিয়ে মাইকরা অফিসার ডনির বাড়িতে গিয়ে ওঠে। তারা এমিকে আড়ালে রেখে তারপর তার দরজায় নক করে। ডনি তাদেরকে দেখে কেন যেন ঘাবড়ে যায়। এরপর দরজা খুললে মাইকরা দেখে ডনি আন্ডারওয়্যার পরে ঘুরে বেড়াচ্ছে। সেটা নিয়ে মাইকরা ঠাট্টা করতে শুরু করে। এমন সময় উপর থেকে অফিসার নিকোল নেমে আসে। তাকে দেখে মাইকরা ভীষণ অবাক হয়। আসলে নিকোল আর ডনি রিলেশনশিপে ছিল, কিন্তু এই বিষয়টা অফিসের কেউ জানতো না। এই কারণেই মাইককে দেখে ডনি ঘাবড়ে গিয়েছিল। কিন্তু এখন আর কি করার, ধরা তো পড়েই গিয়েছে। এদিকে মাইকদের দেরি দেখে অ্যামি ভিতরে ঢুকে যায়। তাকে দেখে নিকোল ভীষণ ক্ষেপে যায়। তখন মাইক তাকে বোঝায় যে অ্যামি তাদের সাহায্য করবে, কিন্তু নিকোল সেটা মানতে চায় না। তখন ডনি তাকে আলাদা ডেকে নিয়ে বুঝিয়ে শুনিয়ে রাজি করায়। এরপর নিকোল মাইকদেরকে নতুন কাপড় চোপড় দেয়, আর ডনি বসে যায় কম্পিউটারের সামনে হাওয়ার্ডের ডকুমেন্টগুলো ডাউনলোড করার জন্য। সেখানে 100 ঘন্টার ভিডিও, 200 ঘন্টার অডিও আর অনেকগুলো ছবি ছিল। সেগুলো থেকেই জেমসের ছবি খুঁজে বের করতে হবে তাদের।
স্বাভাবিকভাবেই এতগুলো ডাটা অ্যানালাইসিস করতে অনেকটা সময়ের প্রয়োজন, তাই মাইকের কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে মার্কোস তখন তার ওয়াইফকে অনেক মিস করছিল, তাই তাকে দেখার জন্য সে ডনিকে দিয়ে তার বাড়ির সিসিটিভি ক্যামেরা হ্যাক করায়। এরপর সবাই মিলে জেমসের ছবি খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সকাল পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু জেমসের হদিস পাওয়া যায় না। শেষমেশ একটা সিসিটিভি ফুটেজ থেকে এমি জেমসকে শনাক্ত করে। এরপর ডনি জেমসের সব তথ্য বের করে ফেলে। তখন জানা যায় জেমস একটা সময় আর্মিতে ছিল, সাহসিকতার সাথে অনেক মিশনে লড়াই করেছে, কিন্তু একদিন কার্টেলের হাতে তাকে জিম্মি হতে হয়। তখন কার্টেলের টর্চার সহ্য করতে না পেরে সে পুলিশের সব গোপন তথ্য তার কাছে ফাঁস করে দেয়। তার সাথে অন্যান্য যাদেরকে কিডন্যাপ করা হয়েছিল তারা সবাই মারা গিয়েছে, শুধু জেমসই বেঁচে ছিল। এরপর সে কার্টেলের সাথে হাত মেলায়। এসব জানার পর মাইক দ্রুত অফিসার রিটাকে ফোন করে সবকিছু খুলে বলে, কিন্তু রিটা তার কথা বিশ্বাস করছিল না। তখন মাইক তাকে জানায় তার কাছে প্রমাণ আছে আর সেগুলো নিয়ে সে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে রিটাকে সাবধান করে দেয় যে এই ব্যাপারটা যেন আর কেউ জানতে না পারে। রিটা তখন তার কথা মেনে নেয়। এমন সময় লাকি এসে রিটাকে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছিল। রিটা তখন লাকিকে সবকিছু খুলে বলে, কারণ লাকিকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করত। অন্যদিকে এর কিছুক্ষণের মধ্যেই নিকোল মার্কোসের বাড়ির ক্যামেরায় দেখতে পায় সেখানে লুকিয়ে লুকিয়ে কিছু লোক ঢুকছে। তাদের প্রত্যেকের হাতেই অস্ত্র ছিল। সেটা দেখে মাইকরা বুঝে যায় সেগুলো জেমসের লোক। আসলে মাইকরা যে ডকুমেন্টসগুলো হাতে পেয়ে গিয়েছে সেটা জেমস জেনে গিয়েছিল, তাই তাদেরকে ভয় দেখানোর জন্য জেমস তাদের পরিবারের উপর অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা জেমসের কানে গেল কিভাবে? এদিকে মাইকরা এটা নিয়ে চিন্তায় ছিল যে মার্কোসের পরিবারকে কিভাবে বাঁচাবে তারা। তখন ডনি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে মার্কোসের বাড়িতে সিকিউরিটি পাঠাতে বলে। এসব দেখে মাইক সাথে সাথে তার ওয়াইফ ক্রিস্টিনকে ফোন করে, কিন্তু ক্রিস্টিন ফোনটা রিসিভ করে না। তাই মাইক ডনিকে দিয়ে তার বাড়িতেও সিকিউরিটি পাঠানোর ব্যবস্থা করে। এদিকে মার্কোস ভয় পাচ্ছিল যে পুলিশ পৌঁছানোর আগেই কোনো ক্ষতি হয়ে যায় কিনা। তখনই হঠাৎ রিগির কথা মনে পড়ে তার। রিগি হচ্ছে তার মেয়ে জামাই। যদিও সে একজন মেরিন কমান্ডো ছিল, তবে দেখতে একেবারেই হাবাগোবা, তাই মার্কোস কখনোই তাকে পাত্তা দিত না। কিন্তু এখন পাত্তা না দিয়ে তো উপায় নেই, তাই সে রিগিকে ফোন করে সাবধান করে দেয়। রিগি তৎক্ষণাৎ ফোনটা রেখে তার ওয়াইফ আর শাশুড়িকে একটা রুমে আটকে দেয় আর ওই লোকগুলোর সাথে লড়াই করতে শুরু করে। সে একাই সবাইকে কুপঘাত করে ফেলেছিল। তাকে এভাবে ফাইট করতে দেখে সবাই অবাক হয়ে যায়। মার্কোস তো বিশ্বাসই করতে পারছিল না যে রিগির মতো ভেজা বিড়াল এতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু ঝামেলা বাঁধে মাইকের বাড়িতে। হঠাৎ ডোরবেল বাজলে ক্রিস্টিন গিয়ে দেখে জুডির মেয়ে ক্যালি এসেছে। আসলে ক্যালি যখন জানতে পারে যে জুডি মাইকদেরকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, তখন সে দৌড়ে চলে আসে ক্রিস্টিনকে ব্যাপারটা জানানোর জন্য। এমন সময় মাইক আবারও ক্রিস্টিনকে ফোন করে, আর এবার সে ফোনটা রিসিভ করে। কিন্তু মাইক কিছু বলে ওঠার আগেই জেমস সেখানে পৌঁছে ক্রিস্টিনের উপর অ্যাটাক করে। মাইক তখনও কলেই কানেক্টেড ছিল। ক্রিস্টিনের চিৎকার শুনে সে ভীষণ ঘাবড়ে যায়। তখন জেমস ফোনটা নিয়ে তাকে জানায় সে ক্রিস্টিন আর ক্যালিকে নিয়ে যাচ্ছে। যদি মাইক তাদেরকে বাঁচাতে চায় তাহলে ওই ডকুমেন্টগুলো এবং অ্যামিকে তাদের হাতে তুলে দিতে হবে। মাইকের ফোনটা তখন লাউড স্পিকারে থাকায় সবাই জেমসের কথাগুলো শুনে ফেলে। তখন অ্যামি বলে সে জেমসের কাছে যেতে রাজি, এতে অন্তত ক্রিস্টিন মুক্ত হবে। কিন্তু মাইক তো তাকে ছাড়তে রাজি না। হাজার হলেও সন্তান বলে কথা, তাকে মৃত্যুর মুখে কিভাবে ঠেলে দেবে সে। এরপর সে ভাবতে শুরু করে জেমস ব্যাপারটা জানলো কিভাবে। রিটার উপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল। এমন সময় মার্কোস বলে উঠে রিটা খুব ভালো, কিন্তু তার পছন্দ খুবই বাজে। তখন মাইক বুঝে যায় তার মানে লাকি সেই মির্জাফর। এদিকে রিটা লাকির সাথে ডিনারে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই হঠাৎ তার কাছে একটা কল আসে। কলটা রিসিভ করতেই তার চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে যায়। সে তৎক্ষণাৎ অফিসের উদ্দেশ্যে রওনা হয়। সেটা দেখে লাকি অবাক হয়ে জিজ্ঞেস করে এই সময় সে অফিসে কেন যাচ্ছে। তখন রিটা জানায় কেসের ব্যাপারে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে, সেগুলোই চেক করতে যাচ্ছে সে। তখন লাকিও তার সাথে যায়। লিফটে থাকা অবস্থায় রিটা লক্ষ্য করে লাকি কাউকে মেসেজ করছে। রিটা এই ব্যাপারে জানতে চাইলে লাকি বলে যে সে অফিসে মেসেজ করে জানাচ্ছে যে তারা আসছে, কিন্তু কথাটা রিটার হজম হচ্ছিল না। তাই সে লাকির ফোনটা কেড়ে নিয়ে চেক করতে চায়। তখন লাকি জোর করে ফোনটা নিয়ে নেয়। আসলে রিটার কাছে আসা কলটা মাইকের ছিল। মাইক তাকে জানিয়ে দেয় যে লাকি জেমসের লোক, তাই সে লাকির ফোনটা চেক করছিল। আর লাকি সেটা বুঝতে পেরে রিটাকে মারতে শুরু করে। তবে সৌভাগ্যবশত তাকে প্রাণে মেরে ফেলার আগেই নিকোল আর ডনি গিয়ে তাকে বাঁচিয়ে নেয় আর লাকির হাত পা বেঁধে ফেলে। ততক্ষণে মাইকরাও পৌঁছে গিয়েছিল। রিটা তখন মাইকের কথা না মানার জন্য ক্ষমা চায়। মাইক তখন বলে যে এখানে তার কোনো দোষ নেই। এরপর সে সবাইকে সতর্ক করে দেয় তারা বাদে যেন আর অন্য কেউই তাদের প্ল্যানিং জানতে না পারে। এরপর রিটা লাকির পাশে গিয়ে বসে। রিটার মন ভেঙে গিয়েছিল। সেটা বুঝতে পেরে লাকি তার কাছে ক্ষমা চায় এবং একটা অবাক করা বিষয় জানায়। সে বলে যে 1911 সালের পর থেকে আমেরিকায় টেরোরিস্ট অ্যাক্টিভিটি অনেক বেড়ে গিয়েছিল। পুলিশ কোনোভাবে সেটা কন্ট্রোল করতে পারছিল না। তাই মূলত তারা গোপনে কার্টেলের সাথে হাত মিলায়। তারা কার্টেলকে অবাধে ড্রাগ সাপ্লাই করতে দিত, আর কার্টেল তাদেরকে সব ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটির তথ্য দিত। এতে পুলিশের অনেক উপকারও হয়। রিটা চুপচাপ তার কথা শুনছিল।
এরই মাঝে ডনি এসে বলে যে লাকির ভয়েস 99% ম্যাচ হয়ে গিয়েছে। আসলে এতক্ষণ তারা লাকির ভয়েস ক্লোন করছিল, তাই রিটা গিয়েছিল লাকিকে বিভিন্ন কথায় আটকে রাখতে, যাতে তার ভয়েস রেকর্ড করে সেটার ক্লোন করা যায়। এরপর মাইক ওই ক্লোন করা ভয়েসে লাকি সেজে জেমসকে ফোন করে। জেমস কলটা পেয়ে একটু অবাক হয়, কারণ লাকি কখনোই তাকে সরাসরি ফোন করতো না। তবে মাইক এটা বলে বিষয়টা সামলে নেয় যে একটা ঝামেলা হয়েছে, তাই তাদের দেখা করা জরুরি। জেমস তার কথা রাজি হলে মাইক তাকে ক্রিস্টিন আর ক্যালিকে নিয়ে একটা বন্ধ পার্কে আসতে বলে। জেমস তাই তার কথা মতো ক্রিস্টিনদের নিয়ে রওনা হয়। তো মাইকদের প্ল্যান ছিল সে আর মার্কস সি প্লেনে লাকিকে পার্কে নিয়ে যাবে আর সুযোগ বুঝে জেমসের উপর অ্যাটাক করবে, আর অ্যামি যাবে সি স্কুটারে করে পানির নিচ দিয়ে। নিকোল আর রিটার কাজ ছিল ট্রাক নিয়ে ওই পার্কে যাওয়া আসার একমাত্র রাস্তাটাকে ব্লক করা, আর ডনির কাজ হলো সেই ট্রাকে বসে ফাইটার ড্রোনের মাধ্যমে তাদেরকে ব্যাকআপ দেওয়া। এই প্ল্যান অনুযায়ী তারা পার্কের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পৌঁছানোর আগেই তারা জানতে পারে ওই পার্কের লেকে বহু বছরের পুরনো একটা কুমির আছে, যাকে সরাসরি সরকারি সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মাইকরা ভেবেছিল পার্ক বন্ধ হওয়ার পর হয়তো কুমিরটাকেও শিফট করা হয়েছে, কিন্তু তাদের ধারণা ভুল। তাই তারা খুব চিন্তায় পড়ে যায়, কারণ তাদের কারণে যদি কুমিরটার কোনো ক্ষতি হয় তাহলে সবাই ঝামেলায় পড়ে যাবে। তবুও তারা সাহস করে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে মাইক প্ল্যান অনুযায়ী স্নাইপার রাইফেল নিয়ে রেডি হয়ে যায়, আর অ্যামি গিয়ে লেকের ব্রিজের নিচে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই জেমস ক্রিস্টিনদের নিয়ে সেখানে পৌঁছে যায়। তখন মাইকরা লাকিকে প্লেনের সামনে দাঁড় করিয়ে দেয়। জেমস তাকে দেখে ব্রিজের উপর দিয়ে ধীরে ধীরে প্লেনের দিকে আগাতে শুরু করে। এমন সময় হঠাৎ মাইকের প্যানিক অ্যাটাক শুরু হয়। তার তো জেমসকে মারার কথা ছিল, কিন্তু সে কোনোভাবেই ফোকাস করতে পারে না। এরই মাঝে জেমসের একটা লোক ব্রিজের নিচে অ্যামিকে দেখে ফেলে। তখন অ্যামি তাদের উপর অ্যাটাক করে দেয়। সেটা দেখে বাকিরাও বাইরে এসে তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। তখন জেমস তার লোকদের সাহায্যে ক্রিস্টিনদের নিয়ে একটা সেফ রুমের ভিতরে চলে যায়। এসবের মধ্যে বেচারা লাকি ফেসে গিয়েছিল, তবে সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। দুর্ভাগ্যবশত মাইক তখনও নর্মাল হতে পারছিল না। সেটা দেখে মার্কস তাকে বোঝায় যে অতীতের কথা ভাবতে গিয়ে বর্তমানকে ভোলা ঠিক না। সে মাইককে উৎসাহ দিতে থাকে। এরপর মাইক তার পুরনো অবতারে ফিরে জেমসের লোকদের উপর অ্যাটাক করে। তার সামনে কেউ টিকতে পারছিল না, হাড্ডাহাড্ডি লড়াই চলছিল তাদের মধ্যে। এরপর মাইকরা ধীরে ধীরে জেমসের রুমের দিকে আগাতে শুরু করে, আর ডনি ড্রোনের মাধ্যমে তাদেরকে গাইড করতে থাকে। এদিকে জুডিরা পার্কের হাঙ্গামার খবর পেয়ে সেই উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে মাইকরা ভিতরে গিয়ে জেমসদের উপর অ্যাটাক করে। এরই মাঝে লাকিকে প্লেন নিয়ে পালাতে দেখে রিটা তাকে ধরতে যায়, আর নিকোলকে পাঠিয়ে দেয় মাইকদের সাহায্য করার জন্য। তখন ডনিও নিকোলের সাথে চলে যায়। এদিকে জেমস ক্রিস্টিনকে নিয়ে একদিকে চলে যায়, আর তার লোকেরা ক্যালিকে নিয়ে অন্যদিকে যায়। সেটা দেখে মাইক অ্যামিকে ক্যালির পিছনে পাঠিয়ে দেয়, আর সে নিজে মার্কসকে নিয়ে ক্রিস্টিনের পিছনে রওনা হয়। আর নিকোল এবং ডনি তখন বাকিদের সামলায়। একটা পর্যায়ে মাইকরা জেমসকে ধরে ফেলে। জেমস তখন তাদের দিকে একটা বোম ছুঁড়ে মারে। সৌভাগ্যবশত ব্লাস্টে মাইকদের কোনো ক্ষতি হয় না, কিন্তু জেমস ক্রিস্টিনকে নিয়ে পালানোর সুযোগ পেয়ে যায়। এদিকে লাকিকে আটকানোর জন্য রিটা প্লেনের ইঞ্জিনে বারবার গুলি করে। এতে প্লেনটা সেই রুমের ভিতর গিয়ে ক্র্যাশ হয়ে যায় যেখানে মাইকরা সবাই ছিল। সৌভাগ্যবশত এবারও তারা বেঁচে যায়। এমন সময় মাইক দেখতে পায় জেমস ক্রিস্টিনকে নিয়ে একটা কাচের ব্রিজের উপর দিয়ে পালাচ্ছে, তাই সেও ব্রিজের উপর ঝাঁপ দেয়। দুর্ভাগ্যবশত বোম ব্লাস্টের কারণে ব্রিজটা অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই মাইক ঝাঁপিয়ে পড়াতে সেটায় ফাটল ধরে যায়। এমন সময় মাইকের দেখা দেখি মার্কসও ব্রিজের উপর লাফ দেয়। মাইক তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সে ঝাঁপ দেওয়া মাত্রই ব্রিজটা ভেঙে যায়, আর মার্কস গিয়ে সোজা লেকের ভেতর পড়ে। ভাগ্যক্রমে মাইক একটা রড ধরে ঝুলেছিল, কিন্তু তার পিস্তলটা পড়ে যায় পানিতে। এমন সময় হঠাৎ তারা দেখতে পায় কুমির বাবাজি ধীরে ধীরে মার্কসের দিকে এগিয়ে আসছে। সেটা দেখে মাইক ভীষণ ভয় পেয়ে যায়। সে মার্কসকে পিস্তলটা উঠিয়ে কুমিরটার উপর গুলি চালাতে বলে, কিন্তু মার্কস সেটা শোনে না, কারণ সে তো নিজেকে অমর ভাবে। সে উল্টো কুমিরটাকে আদর করে ডাকতে থাকে। সেটা দেখে মাইকের ভীষণ রাগ হয়। ধীরে ধীরে কুমিরটা মার্কসের কাছে এসে হঠাৎ অ্যাটাক করে বসে। সেটা দেখে মাইক তখন বাধ্য হয়ে পানিতে ঝাঁপ দেয়, আর তার কাছে থাকা চাবুকটা দিয়ে কুমিরটার উপর অ্যাটাক করে মার্কসকে নিয়ে কোনো মতে উপরে উঠে আসে। এদিকে এমি পৌঁছে যায় ক্যালির কাছে, আর তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে সেখান থেকে বের করতে শুরু করে। তখন জেমসের লোকেরা তার উপর অ্যাটাক করে। এমি একা তাদের সাথে পেরে উঠছিল না, তবুও নিজের জীবন বাজি রেখে ক্যালিকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছিল। এতে সে অনেক আহত হয়ে যায়। তবে শেষমেশ সবাইকে মেরে ক্যালিকে পালিয়ে যেতে বলে, আর নিজে মাটিতে লুকিয়ে পড়ে। কিন্তু তাকে ওই অবস্থায় রেখে যেতে ক্যালির মন চাচ্ছিল না, তাই সে অনেক কষ্টে অ্যামিকে উঠিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে তো অ্যামিকে সামলাতে পারছিল না, তাই তারা একটা নির্জন জায়গায় গিয়ে আশ্রয় নেয়। এদিকে রিটা দেখে লাকি এখনো মরেনি। তখন সে লাকিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর সাথে সাথেই সেই কুমিরটা এসে তাকে নিজের ডিনার বানিয়ে নিয়ে চলে যায়। মেয়েরা ধোকা খেলে ছেলেদের কেমনে লাথি মারে দেখলেন তো, তাই সাধুরা সাবধান। অন্যদিকে মাইকরা দুজন আলাদা আলাদা ডিরেকশনে জেমসকে খুঁজতে শুরু করে। মার্কস তখন হাঁটতে হাঁটতে সেখানকার সি বিচে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে হুবহু তেমন দৃশ্যই দেখতে পায় যেমনটা সে স্বপ্নে দেখেছিল, মানে যেখানে তার সাথে ক্যাপ্টেন হাওয়ার্ডের দেখা হয়েছিল। তার মানে কি মার্কসের মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি আছে?
যাই হোক, মার্কস সেখানে পৌঁছানো মাত্রই জেমস তাকেও জিম্মি করে। এরই মাঝে মাইক সেখানে গিয়ে দেখে তার বন্ধু এবং বউ দুজনকেই জেমস আটকে রেখেছে। জেমস তখন তাকে অপশন দেয় যে সে বন্ধুকে বাঁচাবে নাকি বউকে। তখন মাইক তাকে জানায় যে তাদের মধ্যে একজন অমর। সেটা শুনে জেমস যেমন অবাক হয়, তেমনি মার্কসের প্রেশার হাই হয়ে যায়। তার অমরত্বের ভূত নিমিষেই পালিয়ে যায়। তবে মাইকের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে মার্কসকে গুলি করে দেয়। গুলি খেয়ে মার্কস মাটিতে বসে পড়লে মাইক সাথে সাথেই জেমসকে গুলি করে মেরে ফেলে। এদিকে মার্কস রাগে দুঃখে কাঁদতে শুরু করে। তার বন্ধু যে তাকে এভাবে ধোঁকা দিবে সেটা সে কল্পনাও করেনি। তখন মাইক থেকে ওভার অ্যাক্টিং বন্ধ করতে বলে, কারণ সে আসলে গুলিটা বুলেট প্রুফ জ্যাকেটের উপর করেছিল। এদিকে জুডি ততক্ষণে তার মেয়ের কাছে পৌঁছে যায়। সেখানে অ্যামিকে দেখে জুডি ভীষণ ক্ষেপে যায়। সে অ্যামির উপর গুলি চালাতে গেলে ক্যালি তার সামনে এসে দাঁড়ায় আর জুডিকে জানায় যে অ্যামি তাকে বাঁচিয়েছে, সে খারাপ নয়। কিন্তু জুডি তার কথা মানতে চায় না। এমন সময় মাইক সেখানে গিয়ে জুডিকে বোঝায় যে অ্যামি এখন আর আগের মতো নেই। তখন সবার কথা বিবেচনা করে সে অ্যামিকে সেখান থেকে চলে যেতে বলে। অ্যামির অবস্থা তখন অনেক খারাপ ছিল, তাই মাইক তাকে ধরে নিয়ে গিয়ে একটা বোটে বসিয়ে দেয়। এরপর অ্যামি সেখান থেকে চলে যায়। কি অদ্ভুত, তাই না? বাবা ছেলে দুজনেই আইনের কাছে বাধা, ঠিক যেমনটা এখন বাংলাদেশে ঘটছে। এরপর সিন শিফট হলে দেখা যায় মাইক আর মার্কস পরিবার সমেত পিকনিকে এসেছে। সেখানে তারা দুজন বারবিকিউ গ্রিল নিয়ে ঝগড়া করছিল যে কে আগে গ্রিল করবে। এমন সময় সেখানে মার্কসের মেয়ে জামাই রিগি এসে হাজির হয়। মার্কসরা যেহেতু সিনিয়র, তাই তারা রিগিকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু রিগি তবুও চুপচাপ দাঁড়িয়ে থাকে। এমন সময় দুই বন্ধু রিগির সেদিনকার ফাইটের কথা মনে পড়াতে তারা চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। তখন রিগি একটা অদ্ভুত হাসি দেয়, যেটার মানে হলো তাকে দেখতে হাবাগোবা মনে হলেও সে বোকা নয়। আর এমন একটা মজার মুহূর্তেই গল্পটা শেষ হয়ে যায়। তবে খেয়াল করেছেন কিনা, এই গল্পের মূল অপরাধী কার্টেলের কিন্তু কোনো শাস্তি হয়নি। তার মানে এই গল্পের পরবর্তী পার্টও আসতে চলেছে, আর সেটা হবে ব্যাড বয়েজ 5। আর সেটা যখন রিলিজ হবে তখন সেটারও এক্সপ্লানেশন অবশ্যই নিয়ে আসবো। সো গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করুন। আর পরবর্তী এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।